1945 সালের 10ই আগস্ট রাত তখন গভীর। ওয়াশিংটন ডিসির এক অফিসে দুইজন ক্লান্ত কর্নেল, ডিন রাস্ক আর চার্লস বোনস্টিল, একটি ন্যাশনাল জিওগ্রাফির পুরনো একটা মানচিত্রের দিকে তাকিয়ে আছেন। তাদের হাতে সময় মাত্র 30 মিনিট, আর এই দুইজন মানুষ মাত্র 30 মিনিটে মানচিত্রে একটি লাইন টেনে দিলেন। সেটি হল 38তম অক্ষাংশ রেখা, আর সেই রেখাটি কোরিয়াকে দুই ভাগ করে দিয়েছে। এই রেখার উত্তরের অংশ সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যায়, আর দক্ষিণের অংশ চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। দুই পরাশক্তির প্রভাবেই কোরিয়ার ভবিষ্যৎ ভিন্ন পথে এগিয়ে যায়। 1948 সালে উত্তরে প্রতিষ্ঠিত হয় ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, উত্তর কোরিয়া। অপরদিকে দক্ষিণে প্রতিষ্ঠিত হয় রিপাবলিক অফ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আজকের ভিডিওতে আমরা জানব কোরিয়া কেন দুই ভাগ হলো। এর পেছনে আছে হাজার বছরের ইতিহাস, সাম্রাজ্যবাদ, শীতল যুদ্ধ এবং একটি জাতির ট্র্যাজেডি। চলুন শুরু থেকেই শুরু করি। প্রথম শতাব্দী থেকে 668 খ্রিস্টাব্দ পর্যন্ত কোরিয়ান উপদ্বীপে 3টি শক্তিশালী রাজ্য ছিল: গোগুরিও, বেকজে এবং শিলা। গোগুরিও ছিল উত্তরের বিশাল ও শক্তিশালী রাজ্য, যা মাঞ্চুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। বেকজে দক্ষিণ পশ্চিমে, যার সঙ্গে জাপানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আর শিলা ছিল দক্ষিণ পূর্বে। প্রথম দিকে সবচেয়ে দুর্বল হলেও শিলাই শেষ পর্যন্ত জয়ী হয়। 660 সালে চীনের তাং রাজবংশের সাহায্যে শিলা বেকজেকে আর 668 সালে গোগুরিওকে পরাজিত করে পুরো উপদ্বীপকে প্রথমবারের মতো একত্রিত করে। এই যুগকে বলা হয় ইউনিফাইড শিলা পিরিয়ড। কিন্তু নবম শতাব্দীতে শিলা দুর্বল হয়ে পড়ে। 1392 সালে জেনারেল ই সেয়ংগে অভ্যুত্থান ঘটিয়ে জোসন রাজবংশ প্রতিষ্ঠা করেন। জোসন 500 বছরেরও বেশি সময় ধরে কোরিয়া শাসন করে। এই আমলে কোরিয়া হয়ে ওঠে কনফুসিয়ান রাষ্ট্র। রাজা সেজং দ্য গ্রেট 1443 সালে হাঙ্গুল বর্ণমালা উদ্ভাবন করেন, যা আজও বিশ্বের সবচেয়ে বৈজ্ঞানিক বর্ণমালা হিসাবে স্বীকৃত। 19 শতাব্দীর শেষে জাপান মেইজি পুনর্গঠনের পর দ্রুত শক্তিশালী হয়। 1895 সালে চীনকে, 1905 সালে রাশিয়াকে হারিয়ে জাপান কোরিয়ার উপর নিয়ন্ত্রণ নেয়। 1910 সালের 22শে আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে নিজের উপনিবেশ বানায়। পরবর্তী 35 বছর কোরিয়ানরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়। তখন কোরিয়ান ভাষা নিষিদ্ধ করা হয়, কোরিয়ান নামকে জাপানি নামে বদলে দেওয়া হয়, সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ কোরিয়ানকে জোর করে শ্রমিক ও সৈনিক বানানো হয়। 1919 সালের 1 মার্চ সারা কোরিয়ায় জাপানের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। এটি মার্চ ফার্স্ট মুভমেন্ট নামে পরিচিত, যা জাপানিদের দ্বারা নির্মমভাবে দমন করা হয়। 1945 সালের মে মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে। ইতোমধ্যে জার্মানি আত্মসমর্পণ করেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানও পরাজয়ের দ্বারপ্রান্তে। তখন মিত্রশক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল কোরিয়া মুক্ত হলে কে সেখানে নিয়ন্ত্রণ নেবে। 1945 সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টা সম্মেলনে স্তালিন প্রতিশ্রুতি দেন যে ইউরোপে যুদ্ধ শেষ হওয়ার 3 মাসের মধ্যে সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। 8ই মে ইউরোপে যুদ্ধ শেষ হল। ঠিক 3 মাস পর সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, আর তারপর সোভিয়েত বাহিনী ঝড়ের গতিতে উত্তর কোরিয়ায় প্রবেশ করতে শুরু করল। আমেরিকার কাছের সৈন্যরা তখন ছিল ওকিনাওয়াতে, প্রায় 600 মাইল দূরে। সোভিয়েত বাহিনীর অগ্রগতি দেখে ওয়াশিংটনে আতঙ্ক বিরাজ করতে থাকল। যদি সোভিয়েতরা পুরো কোরিয়া দখল করে নেয়। 10ই আগস্ট 1945 ওয়াশিংটনের এক কক্ষে স্টেট ওয়ার নেভি কোঅর্ডিনেটিং কমিটির জরুরি বৈঠক। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ওয়ার জন ম্যাকক্লয় 2 কর্নেলকে, ডিন রাস্ক আর চার্লস বোনস্টিলকে পাশের রুমে পাঠালেন। নির্দেশ ছিল একটাই: যত উত্তরে সম্ভব একটা সীমানা ঠিক করো, যেখানে সোভিয়েতরা আপত্তি না করে। রাস্ক পরে তার স্মৃতিচারণে লিখেছেন, তাদের হাতে ছিল শুধু একটি ন্যাশনাল জিওগ্রাফিকের পুরনো ম্যাপ। তারা সিউল শহরটিকে আমেরিকার দিকে রাখতে চাইছিলেন। মানচিত্রে চোখ রাখতে রাখতে তারা দেখলেন 38তম অক্ষাংশ রেখাটি উপদ্বীপকে প্রায় মাঝামাঝি ভাগ করে এবং সিউলকে দক্ষিণে রাখে। মাত্র 30 মিনিটে সিদ্ধান্ত হল।
আশ্চর্যের বিষয় সোভিয়েতরা সাথে সাথে রাজি হয়ে গেল, কারণ কোরিয়ার বৃহত্তম উত্তর অংশের নিয়ন্ত্রণ তারা পেয়ে গেছে, আর দক্ষিণের জন্য মার্কিনীদের সাথে সংঘাতে যাওয়া তাদের পরিকল্পনায় ছিল না। তখন একজন কোরিয়ানকেও এই সিদ্ধান্তে অংশ নিতে দেওয়া হয়নি। কোরিয়ার কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে গেল দুইজন ক্লান্ত আমেরিকান অফিসারের ৩০ মিনিটের কাজে। ৭ই সেপ্টেম্বর ১৯৪৫ মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থার ঘোষণা করলেন ৩৮তম অক্ষাংশের দক্ষিণে মার্কিন সামরিক শাসন প্রতিষ্ঠিত হবে। উত্তরে সোভিয়েতরা তাদের পছন্দমতো নেতা বেছে নিল, কিম ইল সুং। তিনি মাঞ্চুরিয়ায় জাপানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করা এক তরুণ কমান্ডার। দক্ষিণে আমেরিকানরা বেছে নিল সিং মান রি, দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করা এক কোরিয়ান জাতীয়তাবাদী নেতা। দুই অঞ্চলে দুই ধরনের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে শুরু করল। ১৯৪৬ সালের মে মাসে পারমিট ছাড়া ৩৮তম সমান্তরাল অতিক্রম করা অবৈধ ঘোষিত হল। ১৯৪৭ সালে সেপ্টেম্বরে উত্তরে ঘোষিত হল ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। আগস্টে দক্ষিণে জন্ম নিল রিপাবলিক অফ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। ২৫শে জুন ১৯৫০ ভোর ৪টে উত্তর কোরিয়ার প্রায় ৭৫,০০০ সৈন্য ৩৮তম সমান্তরাল অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করল। উত্তর কোরিয়ার সৈন্যরা ছিল সুপ্রশিক্ষিত, সোভিয়েত অস্ত্রে সজ্জিত। মাত্র ৩ দিনের মধ্যে সিউলের পতন ঘটল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পিছু হটতে হটতে বুসান শহরে এসে ঠেকল, উপদ্বীপের একেবারে দক্ষিণে। জাতিসংঘ সাথে সাথে প্রতিক্রিয়া দেখাল। জাতিসংঘ বাহিনী দ্রুত উত্তরে এগোতে থাকল। পিয়ংইয়ং পতন হল, চীনের সীমান্ত ইয়ালু নদীর কাছে পৌঁছে গেল। তখন চীন সতর্ক করল, আর এগোলে আমরা যুদ্ধে ঢুকব। ম্যাকআর্থার সেই সতর্কতা অগ্রাহ্য করলেন। অক্টোবর ১৯৫০ লক্ষাধিক চীনা সৈন্য উত্তর কোরিয়ায় প্রবেশ করল। তুমুল যুদ্ধে জাতিসংঘ বাহিনী, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন বাহিনী পিছনে ছুটতে বাধ্য হল। যুদ্ধে দুপক্ষই বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ায় উভয় পক্ষকেই সমঝোতায় আসতে হল। এই দীর্ঘ রক্তপাতের ফলাফল কিন্তু শূন্য। দুই কোরিয়া পূর্বের ৩৮ ডিগ্রি অক্ষরেখার দুই প্রান্তে অবস্থান করল। এই যুদ্ধে যা ঘটেছিল তার পরিসংখ্যান আজও শিউরে দেয়। মোট প্রাণহানি প্রায় ৫০ লাখ, দক্ষিণ কোরিয়ার প্রায় ১৩ লাখ এবং উত্তর কোরিয়ার প্রায় ৫ লাখ সৈন্য নিহত। আনুমানিক ২০ লাখ বেসামরিক মানুষের মৃত্যু, অর্থাৎ মোট মৃতের অর্ধেকেরও বেশি ছিল সাধারণ নাগরিক। ৩৬,৫৭৪ জন মার্কিন সৈন্য নিহত। ২৭শে জুলাই ১৯৫৩ যুদ্ধবিরতি চুক্তি হল পানমুনজমে। কিন্তু লক্ষণীয় বিষয়, এটি একটি যুদ্ধবিরতি, শান্তি চুক্তি নয়। তার মানে প্রযুক্তিগতভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া আজও যুদ্ধাবস্থায় আছে। কোরিয়ান যুদ্ধের সময় এবং পরে ১ কোটিরও বেশি কোরিয়ান পরিবার উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে পড়ে। ২০০০ সাল থেকে দুই কোরিয়া মাত্র ২১ বার সীমিত পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেছে। দক্ষিণে যারা তাদের উত্তরের স্বজনদের সাথে দেখা করতে পারেনি, তাদের অধিকাংশ এখন ৭০ থেকে ৯০ বছর বয়সী। তাদের অনেকেই আর বেঁচে থাকবেন না। আপনার কি মনে হয় ভবিষ্যতে কোরিয়া আবার এক হবে? আপনার মতামত কমেন্টে জানান। আর জিওগ্রাফি এবং জিওপলিটিক্যাল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।